আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বজুড়ে যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে মানবতা, সভ্যতা সবকিছুর উপরে ক্ষমতার দর্ভ চলতেছে বেশি। আমরা সারা জীবন শুনে আসলাম যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ইউএসএ, বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবতা এগুলো নিয়ে কোনো ঝামেলা হলে তারা শক্ত ভূমিকা নেই, তার বিরুদ্ধে অবস্থান নেয়। জাতিসংঘে তারা বিভিন্ন রকমের প্রস্তাব করে। এই চরিত্রটাই জানতাম, বুঝতাম। ইসরায়েল গত 70-80 বছর ধরে ফিলিস্তিনে যা করতেছে সেইটার ব্যাপারে আমেরিকার এতদিনের গোপন যে কর্মকাণ্ড ছিল সেগুলো বিশ্ববাসীর জানা ছিল না। কিন্তু এবারের গণহত্যায় আমেরিকার নোংরা সমর্থন সবকিছু পরিষ্কার করে দিয়েছে। মানুষ মনে করেছিল তুরস্ক নেটোর সদস্য, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে অনেক কিছু করাইতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে কোনো কিছুই করা সম্ভব না। মধ্যপ্রাচ্য থেকে ডলারের বিনিময়ে, বানানো কাগজের বিনিময়ে সমস্ত সম্পদ লুটে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেইটার জন্য যতটুকু সম্পর্ক রাখতে হয় শুধু সেইটুকুই রাখে ইউএসএ। তো তুরস্ক ধ্বংস হয়ে গেল, কিছু যায় আসে না, যদিও সে নেটোর সদস্য। সৌদি আরব যতই ডলার দিক, ধ্বংস হয়ে গেলে কিচ্ছু যায় আসে না। তাদের পরিকল্পনা ওই একটাই, গ্রেটার ইসরায়েল, ইসরায়েলের স্বার্থ। সরওয়ার আলমের একটা ভিডিও আছে, একটা চুক্তি সংক্রান্ত ভিডিও, সেদিন ভালোভাবে শুনলাম আদ্যপন্ত। যদিও উনি একটু ইউরোপ আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাটাকে খুব বড় করে তুলে ধরে, তারপরেও আমার কাছে ভিডিওটার তাৎপর্য ভালোই লেগেছে। আপনারাও শোনেন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। প্রশ্নোত্তর পর্ব নিয়ে তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের প্রশ্নগুলো করে রাখুন, আমি সেগুলোর উত্তর দিব। এই কথার উপরে আমাদের ফেসবুক, ইউটিউব এবং টেলিগ্রামে শত শত দর্শক প্রশ্ন করেছেন। তাদের প্রশ্নগুলো থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এই লাইভে যে যেখান থেকে দেখছেন এবং এই লাইভে যারা প্রশ্ন করবেন তাদের প্রশ্নগুলো থেকেও বাছাই করা কিছু প্রশ্নের উত্তর দিব, এবং আমার মন্তব্যগুলো সেই প্রশ্নের উত্তরের সাথে যুক্ত করব। এভাবেই চলবে আমাদের এই ৪৫ মিনিটের লাইভ অনুষ্ঠান। আশা করি লাইভটি আপনাদের ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, এবং এগুলো লেখার সাথে সাথে অবশ্যই আপনার প্রশ্নটি লিখে জানান। আমরা শুরুতেই আমাদের টেলিগ্রামের দর্শকদের কাছে যাব, কারণ টেলিগ্রামের দর্শকরা সবচেয়ে বেশি এই প্রশ্ন করার ক্ষেত্রে। টেলিগ্রামের দর্শক আমরা একই কথা বলেছিলাম, তাদের কাছে আমরা লিখেছিলাম যে আজকের লাইভটি আমরা প্রশ্নোত্তর হিসেবে করব, এবং আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো লিখে জানান। সেই কথার উপরে আমাদের টেলিগ্রাম দর্শকদের কাছ থেকে যে প্রশ্ন এসেছে সেগুলো আমরা আপনাদের সামনে এভাবেই নিয়ে আসছি। আপনার কোনটা পছন্দ, গণতন্ত্র নাকি খেলাফত? গণতন্ত্র যেহেতু দেখেছি,
খেলাফত যেহেতু দেখি নাই, সেহেতু এই দুইটার তুলনা করা একদিক থেকে কঠিন। তবে যতটা আমরা পড়েছি, শুনেছি, খেলাফতের যত পজিটিভ দিকগুলো দেখেছি, সেগুলো অবশ্যই আবার দেখতে ইচ্ছা করে। গাজার যুদ্ধ কি আসলে বন্ধ হবে? গাজা কি শেষ পর্যন্ত থাকবে? গাজা শেষ পর্যন্ত থাকবে। যুদ্ধ খুব দ্রুত বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। সুদানের গণহত্যা কি বন্ধ হয়ে গেছে? না, সুদানের গণহত্যা বন্ধ হয়নি, সেটা এখনো চলছে এবং পুরোদমেই চলছে। তবে সুদানের সরকারি বাহিনী কিছুটা ভালো অবস্থানে আছে। সুদানের আপডেট মোটামুটি এটা। ভারতীয় বিমান বাহিনীর তেজাস ধ্বংস নিয়ে, তেজাস বিমান ধ্বংস নিয়ে আসলে এরকম বিমান বিধ্বস্ত হতেই পারে, যে কোনো দেশের যুদ্ধ বিমান বিধ্বস্ত হতেই পারে। এটা হচ্ছে দুর্ঘটনা। এই ধরনের দুর্ঘটনায় সমবেদনা জানানো দরকার। তারপরে যেটা, সেটা হচ্ছে এই তেজাস বিমান নিয়ে ভারতের মধ্যেই ব্যাপক পরিমাণে সমালোচনা আছে, এজন্য যে সরকার এই তেজাস বিমানের যে পরিমাণ অ্যাভিওনিক্স, তারপরে হচ্ছে এর এর কোডিং সিস্টেম সহ আরো যেই সমস্ত দিকের উন্নতি দরকার, সেটা করার চেয়ে ভারতের বর্তমান সরকার এটার পিআর বা এটার বিজ্ঞানের দিকে বেশি নজর দিচ্ছে। এরকম সমালোচনাগুলো ভারত থেকে আসছে, যে কারণে এটা আসলে সমালোচনার ঊর্ধ্বে নয়। ভারত সরকারের আসলে এই তেজাস বিমানের আরো উন্নতির দিকে এবং কি কোন ত্রুটির কারণে তেজাস বিমান বিধ্বস্ত হচ্ছে সেগুলো খুঁটিয়ে তারপরে সেটার সমাধান করা উচিত। সশস্ত্র ইসলামিক গোষ্ঠী ও গোয়েন্দা সংস্থা নিয়ে আলাদা একটা ভিডিও দেবেন। আচ্ছা, ঠিক আছে, আমি ভারতের তেজাস দুর্ঘটনা নিয়ে জানতে চাইবে। এটা হচ্ছে দুবাইতে এয়ার শো হয়, বিভিন্ন দেশের বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমানগুলোর শো দেখায়, লেটেস্ট টেকনোলজির গুলোর শো দেখায় এবং সেটার উপর ভিত্তি করে তারা পরবর্তীতে তাদের এই যুদ্ধ বিমানগুলো, তাদের লেটেস্ট টেকনোলজির যেই সমস্ত প্রযুক্তি, যে সমস্ত অস্ত্র আছে সেগুলোর বাজারজাত করে। আসলে সেখানে আমেরিকার F-35 যুদ্ধ বিমান উড্ডয়নের পরে, তার শো দেখানোর পরে, জাস্ট হচ্ছে আমেরিকার যুদ্ধ বিমানটি নামার পরেই এই তেজাস যুদ্ধ বিমান উড়ছে এবং ওড়ার সময় সে ধসে পড়ে। কোনো একটা সমস্যা হয়েছিল বিমানে, সেখান থেকে ধসে পড়ে ধ্বংস হয়, বিমানটি মারা যায় বিমানের পাইলট। গাজায় জায়নবাদী আমেরিকা ইসরায়েলের পরিকল্পনা নিয়ে তুরস্কের ভূমিকা কি বা কি হতে পারে? তুরস্কের যতটুকু মনে হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে তুরস্ক ধীরে ধীরে আগানোর চেষ্টা করছে, শক্তি অর্জনের চেষ্টা করছে। এটা তুরস্ক যেমন চেষ্টা করছে, ইসরায়েল আমেরিকা তেমন বুঝছে, এবং চেষ্টা আর বোঝার মাঝখানে অবশ্যই যাওয়া আসা বা ধাক্কাধাক্কি, ঘষাঘষি, দ্বন্দ্ব আছে। আর একটু পরে আসবো। ইসরায়েল কি আসলে তুরস্কে হামলা করবে? ইসরায়েল তুরস্কে হামলা করতে পারে, করার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে কখন, কিভাবে, কেন, এটা নিয়েও সর্বশেষ যে আমাদের মূল আজকের যে প্রশ্ন, আজকের মূল প্রশ্নটাকে, আজকের মূল প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন ইসরায়েল যা চায় তাই করে? প্রশ্নটা তো মূল প্রশ্ন ছিল, এটা এক দর্শক করেছেন বা আমরাও করেছি। এটা জায়গায় আসবো। ভাই, চ্যানেলে প্রায় 200 হামাস সদস্যর খবর আছে কি? এই ব্যাপারে আমার লেটেস্ট কোনো খবর নেই। ইসরায়েল আমেরিকা মিলে ইরাককে যে পরিস্থিতি করেছে, ভবিষ্যতে কি ইরানকেও সেই পরিস্থিতি করতে পারে বলে আপনার মনে হয়? আর এত দূর সম্ভব না, সম্ভব না। আমার কাছে মনে হয় ইরানকে নিয়ে সেভাবে করা সম্ভব না। আপনি কেন সৌদি আরবের ভালো বিষয়গুলো তুলে ধরেন না, খালি নিন্দা করেন? এটা আপনি কেন খালি আমার নিন্দা করেন, আমার ভালো জিনিসগুলো দেখেন না? আমি সৌদি আরবের অনেকগুলো ভালো জিনিস, যেই জিনিসগুলো ভালোর দিক আমার মনে হয়েছে, আমি সেগুলো তুলে ধরেছি, এমনকি সর্বশেষ ভিডিওতেও। সুতরাং আপনি সেগুলো না দেখে কেন শুধু শুধু আমার নিন্দা করেন? বাংলাদেশে আজ ভূমিকম্প হয়েছে, তুরস্ক থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি? ভূমিকম্পের জন্য প্রয়োজন অনেকগুলো জিনিস। একটা হচ্ছে জনসচেতনতা, ভূমিকম্পের পরে মানুষজনের ভূমিকম্পের আগে এবং পরে মানুষজনের কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেটার উপরে একটা সার্বিক প্রশিক্ষণ দরকার। এবং ভূমিকম্পের পরে এই যে উদ্ধার কাজের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার, বাংলাদেশের রেড ক্রিসেন্টের সেই ধরনের কোনো প্রস্তুতি আছে বলে আমার কাছে মনে হয় না। এই দিকগুলোতে খবর দেওয়া দরকার। ইউএসএতে কেন কু হয় না? ইউএসএতে কু হয় না কেন? ভালো প্রশ্ন। এটার উত্তর এক কথায় বলা সম্ভব না, তবে এক কথায় যদি বলি, তাদের স্টেট সিস্টেম গুলো এতটাই শক্তিশালী যে এখনো পর্যন্ত কু হওয়ার সম্ভাবনা
কম, কিন্তু একেবারে যে হতে পারে না সেরকম। মালয়েশিয়া থেকে বলছি, তুরস্কের নতুন সামরিক বিষয় থাকলে জানাবেন, এটা পরে আসবে। ইরান কি রাশিয়ার তৈরি Su-35 যুদ্ধ বিমান আসলেই ডেলিভারি রিসিভ করেছে না করে নাই? সুদান নিয়ে জানতে চাই, বলেছি। আমেরিকাতে কি সিভিল হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা তো আছে, সম্ভাবনা সব জায়গায় থাকে। ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু? আমার কাছে মনে হয় সম্ভাবনা অনেক বেশি, আমি আপনাদের মতোই দেখছি। আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এখন পর্যন্ত জানা নেই। বাংলাদেশের নগরায়ণ নিয়ে কিছু বলবেন দয়া করে? বাংলাদেশের তো নগরায়ণ হচ্ছে না, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধ্বংসস্তূপের মতো সবকিছু নিয়ে এসে নগরে রাখা, এটাকে আমি নগরায়ণ বলি না। চীনে কি ইসরায়েলের লবি থাকতে পারে? আপনার ধারণা কি? অবশ্যই চীনে ইসরায়েলের লবি থাকতে পারে এবং সেটা নিয়ে ইসরায়েল কাজ করছে, কিন্তু তারপরেও চীন ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, কথা বলছে। কিছু কিছু সময় নিজের দুর্বলতা কাটানোর জন্য অনেক সময় শত্রুর সাথে যেই মিল দিয়ে চলতে হয় এবং তাদের থেকে প্রযুক্তি গ্রহণ করতে হয়, সৌদি কি সে পথে হাঁটতেছে এবং ইসরায়েলের সাথে সৌদির মুসলিমের হয়ে সম্ভাব্য কোন রকম সংঘাতের সম্ভাবনা আছে কি? এরকম সম্ভাবনা নেই, তবে ইসরায়েল এবং সৌদির যে মিল বা সৌদির যে একটা কি বলে সম্পর্ক গড়া হচ্ছে, এটা আসলে অদূর ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে যে দাঁড়াবে তার মাথা বা মস্তিষ্ক কতল করার জন্য বা তাকে হচ্ছে শেষ করার জন্যই এই ধরনের পরিকল্পনাগুলো নিয়ে থাকতে পারে। পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে, এতে কি চীনের পাকিস্তানের সম্পর্কে প্রভাব ফেলবে? আমার কাছে মনে হয় না ফেলবে। ইরান কি রাশিয়া থেকে যুদ্ধ বিমান পেয়েছে? বলেছি। সৌদি আরব, পাকিস্তান কি সৌদি আরবকে পারমাণবিক সহযোগিতা করার সম্ভাবনা আছে? এটা নিয়ে লাইভ করেছি। আজকের লাইভটা 2-3 ঘন্টা করা যায় না, আমার বড় লাইভ নিয়ে অনেকেই সমালোচনা করেন, আপনি জানি না সমালোচনার জন্য বলেছেন নাকি হচ্ছে ভালোবাসা থেকে বলেছেন। ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া, এগুলো নিয়ে কৌতুক শুনতে চাই না, আমি এই ধরনের জিনিসগুলো নিয়ে কৌতুক করতে চাই না। বাংলাদেশের তুরস্ক সামরিক সম্পর্কের বর্তমান আপডেট জানাবেন। বর্তমান কোন আপডেট আমার জানা নেই, তবে দুই দেশ এই সামরিক সম্পর্ক নিয়ে, অর্থাৎ তুরস্ক থেকে কিছু সামরিক সরঞ্জাম বাংলাদেশ কিনতে চাচ্ছে এবং তুরস্ক বিক্রি করতে যাচ্ছে, এই নিয়ে বাংলাদেশের সাথে তুরস্কের আলোচনা চলছে, এতটুকু আমি জানি। F-35 সৌদি আরব সম্ভাব্য যে কোনো মোকাবেলায় ব্যবহার করতে পারবে স্বাধীনভাবে, নাকি সেখানে আমেরিকার শর্ত প্রযোজ্য হবে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমেরিকা F-35 যুদ্ধ বিমান সৌদি আরবকে দিতে চাচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি, কিন্তু সেখানে বিরোধিতা করছে, সরাসরি বিরোধিতা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। অর্থাৎ একদিকে আমেরিকার রাষ্ট্রপতি দিতে চাচ্ছে আর একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে এটা আমি বিক্রি করা বন্ধ করবই। সুতরাং দেখা যাক আমেরিকাতে শক্তিশালী কে, আমেরিকার প্রধানমন্ত্রী নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী? এই প্রশ্নটাও রাখছি, আজকে লাইভের শেষ দিকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি খুব দ্রুত পড়ে যাচ্ছি, কারণ হচ্ছে এত প্রশ্নের শুধুমাত্র প্রশ্নগুলো পড়তেই আমার 1 ঘন্টা চলে যাবে। আমেরিকা কি আসলে আমেরিকার না ইসরায়েলের? একই প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। খিলাফত কিভাবে প্রতিষ্ঠিত হয় সেটা দেখা দরকার, এটা অন্য দর্শকের উত্তর। সৌদি আরবের প্রতিষ্ঠিতা আল সৌদ ফিলিস্তিনিদের ভূমিতে ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করলে তার কোনো আপত্তি নাই বলে ব্রিটেনের সাথে যে চুক্তি করেছিল সে বিষয়ে আপনার মুখ থেকে শুনতে চাই। সেই সময় শুধুমাত্র সৌদি আরব প্রতিষ্ঠা, তাই না, সেই সময় আসলে এই অঞ্চলে সবগুলো আরব দেশ নিজের স্বাধীনতা বা নিজস্ব ভূমি পাওয়ার জন্য ব্রিটেনের কোনো বিরোধিতা করে নাই। ইসরায়েলকে দমিয়ে রাখার জন্য অবশ্যই একটা বড় যুদ্ধ দরকার মিডল ইস্টে, এটা হচ্ছে এক দর্শকের কথা। গাজার মানুষের কষ্ট দেখে এতই দুঃখ হয় যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। গাজার মানুষের এই কষ্ট থেকে কি কখনো মুক্তি মিলবে না? অবশ্যই মিলবে। কোরআনে আয়াত আছে কি, আজকে যদি তুমি কষ্ট পাও অবশ্যই কষ্টের পরে আবার আসান আছে। ইসরায়েল কি 26-এর শুরুতে থার্ড টেম্পল নির্মাণ শুরু করবে নাকি অলরেডি শুরু করেছে? শুরু করে নাই, 26-এর শেষে শুরুতে শুরু করবে কিনা এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নাই। ইসরায়েল কি কখনো ধ্বংস হবে না? এত মানুষ হত্যা সহ্য হয় না, ইসরায়েল ধ্বংস হবে না? এটা অনেকেরই প্রশ্ন যে ইসরায়েল কি কখনো ধ্বংস হবে না? এত মানুষ হত্যা, এই ধরনের ঘটনাগুলো যারা করেছে, এই ধরনের মানুষ হত্যা, এই পরিমাণ মানুষ হত্যা যারা করেছে তাদের প্রায় প্রত্যেকেরই দুনিয়াতেই সাজা হয়েছে, শাস্তি হয়েছে, এরপরেরটা তো আছেই। সুতরাং ইসরায়েলের এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে, হয়তো আপনি আমি জীবিত থাকাকালীন দেখে যেতে পারি। আমি সবকিছু জানি, শুধু ওনার বিশ্বাস আছে নাকি সেটা জানার জন্য, যাই হোক এটা অন্য প্রশ্ন। সামরিক চুক্তি হয়েছে, এটি কি পাকিস্তান আর তুরস্ক নিয়ে হওয়ার সম্ভাবনা আছে? পাকিস্তান তুরস্ক নিয়ে এই টাইপের সামরিক চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকার কিছু দেশ নিয়ে আমার কাছে মনে হয় না। ইসরায়েলি যুদ্ধ বিমান কালকে সিরিয়া তুরস্ক সীমান্তে টহল দিয়েছে, এটা নিয়ে কিছু বলুন। তারা তো সিরিয়ার ভিতর থেকে তুরস্কেতেই নজরদারি করতে পারছে। হ্যাঁ, ইসরায়েলের যুদ্ধ বিমান সিরিয়ার সীমান্তে টহল দিয়েছে, সিরিয়া তুরস্ক সীমান্তে, এবং সিরিয়ার মধ্যে ব্যাপক পরিমাণে তারা এই যুদ্ধ বিমান উড়িয়েছে বিনা বাধায়, মোটামুটি মানে নেচে গিয়ে যুদ্ধ বিমান উড়িয়ে গেছে। এর দুইটা কারণ, একটা হচ্ছে সিরিয়া
ইসরায়েলের যে শর্ত ছিল ইসরায়েল সিরিয়া শান্তি চুক্তির বা ইসরায়েল সিরিয়া সংঘাত কমানোর জন্য, ইসরায়েলের সেই শর্তগুলো সিরিয়া মানে নাই। সিরিয়া বলেছে যে ইসরায়েলের সাথে আমার একটা চুক্তি হতে পারে, সবকিছুই আমি করব, ইসরায়েলের সাথে একটা চুক্তি হবে, ইসরায়েলকে মেনে নেব, সমস্যা নাই, কিন্তু সেই ক্ষেত্রে আমার নিজের স্বার্থটাকেও আমার দেখতে হবে এবং সেই স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমি ইসরায়েলের সাথে যাব না। সুতরাং ইসরায়েলের যে ব্যাপক পরিমাণে একটা চাপ ছিল, প্রচেষ্টা ছিল যে সিরিয়া যা বলবো তাই মেনে নেবে, সেটা না হওয়ার কারণে এখন ইসরায়েল দুইভাবে চেষ্টা করছে। একটা হচ্ছে সিরিয়ার সরকারের উপরে চাপ সৃষ্টি করে সিরিয়ার সরকারের অধীনে যে জায়গাগুলো আছে সেগুলোর উপরে বিভিন্নভাবে আক্রমণ করার পরিকল্পনা করে। দ্বিতীয় হচ্ছে সিরিয়ায় যে পিকেকে ওয়াইপিজি সশস্ত্র গোষ্ঠীটি আছে তাদেরকে সিরিয়ার সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এই দুইভাবে সিরিয়ার সরকারকে এবং তুরস্ককে সেখানে একটা কোণঠাসা করার চেষ্টা করছে, যাতে ইসরায়েলের সব শর্তগুলো সিরিয়া মেনে নিতে বাধ্য হয়। আমি ইউএসএ থেকে আপনার ভিডিও দেখি, ঘুম ভেঙে গেলে টেলিগ্রামের সংবাদগুলো পড়ি। এরকম বহু দর্শক আছেন বিভিন্ন দেশে যারা ঘুম ভেঙে গেলে সংবাদগুলো পড়েন, রাতে যদি কোনো কারণে ঘুম ভেঙে যায় তখন পড়েন, সকালে উঠলে পড়েন। সব দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আপনাদের এই যে পড়ার কারণেই আমরা আসলে এই টেলিগ্রামকে এতটা অ্যাক্টিভ রাখতে পারি। ইস্তাম্বুল চ্যানেলের কি অবস্থা? ইস্তাম্বুল চ্যানেলে আসলে কোনো অবস্থান নেই, যদি সরাসরি বলি। এই প্রজেক্ট এখনো পর্যন্ত বলা যায় শুরুই হয় নাই, শেষ হবে কি। আমি সেখানকার কিছু ভিডিও করেছিলাম, আপনাদেরকে যদি সুযোগ পাই দেখানোর চেষ্টা করব। আমেরিকা ওপেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ জড়ালে পৃথিবীতে আনুমানিক কতগুলো দেশ তার পাশে দাঁড়াবে? 100 নাকি আরো বেশি? 100 দেশ দাঁড়াবে না, 4-5টা দেশ তার পাশে দাঁড়ালেই যথেষ্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল কি হতে পারে? এখন যে পরিস্থিতি তাতে বোঝা যায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল হতে পারে, রাশিয়া এই যুদ্ধে তার যে চাওয়া পাওয়া সেগুলোকে সে পূরণ করানোর চেষ্টা করবে। ইসরায়েল ইরানে হামলা করার সম্ভাবনা কতটুকু? আপাতত খুব বেশি একটা দেখছি না। তুরস্কের গোয়েন্দা সংস্থা নিয়ে জানতে চাই কিন্তু কোনো সোর্স পাচ্ছি না, কিভাবে পেতে পারে? আমার কাছ থেকে জানতে পারেন। আমাকে যদি আপনি সোর্স হিসাবে ইউজ করেন, আমাকে আপনি কি বলে স্পন্সর হতে পারেন, আমি তুরস্কের গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাকে বিস্তারিত একটা ভিডিও দিতে পারি। যাই হোক, আমি চেষ্টা করব একটা ইউটিউব ভিডিও বানানোর তুরস্কের গোয়েন্দা সংস্থা নিয়ে। তুরস্ককে আমেরিকা ইসরায়েল আক্রমণ করলে রাশিয়া তুরস্কের মিত্র হবে। আমার প্রশ্ন, কোন স্বার্থে রাশিয়া তুরস্ককে সাহায্য করতে পারে? আপনার মতামতটা জানাবেন। যেহেতু রাশিয়া তুরস্কের মিত্র হতে পারে আপনি বলছেন, সেহেতু এটার উত্তর আপনার দেওয়া দরকার। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকা ইসরায়েল আক্রমণ করলে রাশিয়া তুরস্কের মিত্র হবে, এটা আপনি কোন জায়গা থেকে খুঁজে পেলেন? হ্যাঁ, একটা দিক আছে, সেটা হতে পারে যে ইসরায়েল আমেরিকা আক্রমণ করলে সেখানে গ্রিস ইসরায়েল আমেরিকার সাথে যুক্ত হবে। গ্রিস ইসরায়েল আমেরিকার সাথে যুক্ত হলে গ্রিসের বিরুদ্ধে রাশিয়া দাঁড়ানোর চেষ্টা করবে। এর অনেকগুলো কারণ আছে। আজকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজকে হচ্ছে গ্রিসের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে হুমকি ধামকিও দিয়েছেন। এর কারণ হচ্ছে তুরস্ক রাশিয়া তুরস্কের পাশে দাঁড়াতে পারে, সেটার আর একটা কারণ হচ্ছে এই যে বসফরাস প্রণালীর কারণে তুরস্কের পাশে রাশিয়া দাঁড়াতে পারে এবং সেখানে নতুন নতুন অনেক চুক্তি চুক্তি করতে বাধ্য হবে তুরস্ক। যে কোনো দেশই যখন বড় কোনো দেশের আক্রমণের শিকার হয়, তখন অন্য কোনো দেশ যখন তার পাশে দাঁড়ায়, তখন সে ওই দেশের কাছে অনেক বিষয়ে ছাড় দিতে বাধ্য হয়। সেই ক্ষেত্রে রাশিয়ার সাথে যদি তুরস্কের চুক্তি হয়, তাহলে সে এখানে তুরস্ক রাশিয়ার কাছে অনেক কিছু ছাড় দিতে বাধ্য হবে। তার মধ্যে একটা হচ্ছে বসফরাস প্রণালী। আপনার অনেক আলোচনা শুনেছি, সৌদি আরব আমেরিকার সাথে যে চুক্তি করতেছে, এখানে সৌদি আরব করার কিছু নেই, সে চুক্তি করতে বাধ্য। আবার এটাও বলেন সৌদি আরব আমেরিকাকে অতিরিক্ত অর্থ ডলার দিচ্ছে, এখন সৌদি আরবের কিছু করার আছে কিনা, সৌদি আরব এখনো এখানে নিরুপায় কিনা। দেখুন, পুরোপুরি নিরুপায় না, কিন্তু জিনিসটা হচ্ছে এখানে আপনি কতটা রুখে দাঁড়াবেন। এখানে আসলে আমেরিকা না, এখানে মূল বিষয়টা হচ্ছে ইসরায়েল। আপনি ইসরায়েলের বিরুদ্ধে কতটা রুখে দাঁড়াবেন। যাই হোক, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি যদি হয়, রাশিয়া কি পরবর্তীতে ইউরোপে আক্রমণ থেকে বিরত থাকবে? আমার কাছে মনে হয় না বিরত থাকবে। তুরস্ক যে ইঞ্জিন বানানোর ক্ষমতা বা ইঞ্জিন বানানোর টেকনোলজি আছে, সেই টেকনোলজি কি বাংলাদেশের কাছে শেয়ার করতে পারে? পুরোটা না হয় কিছুটা। কেন, কি কারণে শেয়ার করবে? বাংলাদেশ থেকে এরকম কোনো কিছু চাওয়া হয়েছে? আপনি চাচ্ছেন, কিন্তু বাংলাদেশ কি চাইছে? দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, তুরস্কের যে ইঞ্জিন বানানোর ক্ষমতা বা যে টেকনোলজি আছে, সেটা এখনো পর্যন্ত ফাইটার জেট উড়ানোর মতো সেই ইঞ্জিন এখনো পর্যন্ত তুরস্ক তৈরি করে নাই।
তৈরি করার পর্যায়ে আছে, চেষ্টা করছে, সেটা ফাইনাল হোক, তারপরে দেখা যাবে। ভারত আফগানিস্তান একত্রে পাকিস্তান আক্রমণ করলে পাকিস্তানকে কে সাহায্য করতে পারে? তুরস্ক নাকি চীন? তুরস্ক, চীন, আরো অনেক দেশ সাহায্য করতে পারে পাকিস্তানকে। সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এই দুই দেশের সাথে সম্পর্ক কেন বৃদ্ধি করতেছে না পাকিস্তান এবং তুরস্ক? তারা যুদ্ধবিমান, অস্ত্র, গোলাবারুদ, পরমাণু বোমা সম্পূর্ণ হলেও দুই দেশের সাথে সম্পর্ক বজায় এইগুলো হচ্ছে একটু মানে ডিপ কোশ্চেন না। দেখেন কেন করতেছে না, এই কেন করতেছে না এর উত্তর আপনি আমার 4 বছরের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন করতেছে না। এর কারণ হচ্ছে এখানে আপনি যেভাবে মুসলিম বিশ্বের একটা ঐক্য হিসেবে বিষয়গুলোকে দেখতেছেন, যে এই দেশ এই মুসলিম দেশের সাথে এই মুসলিম দেশ, এই মুসলিম দেশের সাথে এই মুসলিম দেশ, এই মুসলিম দেশের সাথে এই মুসলিম দেশ, আপনার বিছানায় বসে বা আপনার চেয়ারে বসে, টেবিল চেয়ারে বসে আপনি যেভাবে করছেন, এই মুসলিম দেশের হিসাব তারা সেইভাবে করে না, করা সম্ভব না। আপনিও যদি ওই ক্ষমতার টেবিলের চেয়ারে বসেন তখন আপনিও এইভাবে হিসাব করতে পারবেন না। সৌদি আরব যে $1 ট্রিলিয়ন আমেরিকার সাথে চুক্তি করলো, ওই চুক্তিটা না করে নিজেদের ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারতো কিনা? না, পারতো না। অথবা তুরস্কের সাথে চুক্তি করলে মুসলিম বিশ্বের কি পরিমাণ উপকার হতো একটু বিশ্লেষণ করেন। অনেক উপকার হতো, কিন্তু সৌদি আরবের তো নিরাপত্তা দরকার। এখানে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের নিরাপত্তা দরকার। এই নিরাপত্তাটা বাংলাদেশের মতো না, এই নিরাপত্তাটা একটা কি বলে ভিয়েতনামের মতো না, এই নিরাপত্তাটা একটা থাইল্যান্ডের মতো না, এই নিরাপত্তাটা আরো ভিন্ন টাইপের একটা নিরাপত্তা। এখানে প্রত্যেকটা দেশের নিরাপত্তা দরকার। কেন দরকার? এই কেনর উত্তরই আসলে আজকে খুঁজবো আমরা। ইসরায়েল কি সিরিয়া বড় পরিমাণে আক্রমণ করতে পারে? বড় পরিসরে আক্রমণ এখন করার সম্ভাবনা নেই, কিন্তু ইসরায়েল চায় সিরিয়াকে তুরস্কের কন্ট্রোলের বাইরে রাখতে। বড় বিষয় হচ্ছে এইখানে, অর্থাৎ সিরিয়ায় ইসরায়েল যা দেখাচ্ছে সেটা সিরিয়ার জন্য না, সেটা তুরস্ককে হুমকি দেওয়ার জন্য, তুরস্ককে সেখান থেকে দূরে রাখার জন্য। আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যোগ দিলে মধ্যপ্রাচ্যে কি ধরনের পরিবর্তন হবে? ভালো প্রশ্ন, উত্তর দেবো একটু পরেই। ইন্দোনেশিয়া কি একটি উদীয়মান শক্তি? হ্যাঁ, ইন্দোনেশিয়া একটি উদীয়মান শক্তি। আমার কমেন্ট কখনো পড়েন না আপনি। দুবাইতে এয়ার শো চলাকালে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটা কি ইউএসএ ঘটিয়েছে? হতে পারে তাদের ফাইটার জেট সেল করতে চায় ভারতের কাছে, এরকম একটা কি হতে পারে? না, এরকম হতে পারে না। ভারতের কাছে তাদের ফাইটার জেট সেল করতে চাওয়ার জন্য ওই যুদ্ধ বিমানটাকে নামিয়ে দিল, আর ভারত হুড়হুড় করে দৌড়ে গিয়ে তাদের ফাইটার জেট কিনলো। বিষয়টা এরকম না। এই ধরনের যুদ্ধ বিমান দুর্ঘটনা ঘটতেই পারে। আমেরিকা এবং ব্রিটেনের অর্থনীতি বর্তমানে কোন অবস্থায় আছে? আমেরিকা এবং ব্রিটেনের অর্থনীতি বর্তমানে অনেকটাই দুর্বল অবস্থায় আছে। ইসরায়েলের এই আকাশ শ্রেষ্ঠত্ব কতদিন পর্যন্ত থাকতে পারে? অনলাইনে ভুয়া তথ্য যাচাই করার সবচেয়ে সহজ উপায় কি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমার অনলাইনে ফ্যাক্ট চেকিং কোর্সে যোগ দেওয়া। 3 সপ্তাহের এই ফ্যাক্ট চেকিং কোর্সটা জানলে, দেখলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে সহজ উপায়গুলো কি। যদি তুরস্ককে F-35 দেওয়া হয় তাহলে কি সৌদি আরবের মতো করেই তুরস্ককে F-35 দিবে? কি মনে করেন? তুরস্ক তো ন্যাটো আর ইউরোপের রক্ষাদার। তুরস্ক এবং সৌদি আরবকে F-35 দেওয়ার ক্ষেত্রে নতুন যে আলোচনা আসছে সেটা হচ্ছে যে এই F-35 গুলো তাদের সক্ষমতাকে কমিয়ে অনেকগুলো টেকনোলজি সেখানে যোগ না করে তারপরে হচ্ছে দেয়া হবে। এমন ভাবে দেওয়া হবে যে ভাই তুই F-35 চাইতেছো, নে তোরে F-35 দিয়ে দিলাম, কিন্তু এই F-35 দিয়ে তুই কিছু করতে পারবি না, এরকম একটা জিনিস আর কি, বুঝছেন? এরকম একটা জিনিস করার চেষ্টা করা হচ্ছে। আমি কলকাতা থেকে দেখি। আমার প্রশ্ন, আপনি মাহাদী আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন কোনো একদিন। আমি এই প্রথম প্রশ্ন করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ। এটা আলেমরা আরো ভালো করতে পারবে। তুর্কি মাইন মিনারেল রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস প্রসেসিং ইন্ডাস্ট্রি, পরে অন্য কোনো একটা সময়। ব্লাস্ট ইন ফ্রন্ট অফ পাকিস্তান কোর্ট, আমি জানি না এটা হয়তো বা এই মুহূর্তে হয়েছে কিনা। আমি এই প্রশ্নটা অনেকদিন করেছি কিন্তু পাইনি। মুসলিমরা কেন টেকনোলজিতে পেরে, কেন পিছিয়ে টেকনোলজিতে? কারণ হচ্ছে মুসলমানরা অটোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে 100 বছর দিক বিদিকহীন ছিল। মানে তারা তাদের কোন দিকে হাঁটবে, কিভাবে হাঁটবে, তারা আসলে বেঁচে থাকার চেষ্টা করেছে, এরকম একটা অবস্থা ছিল। সেখান থেকে আস্তে 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 এখন মোটামুটি মানে খেয়ে পড়ে থাকার মতো অবস্থায় এসেছে। এখন থেকে হয়তো তারা চেষ্টা করবে টেকনোলজিতে আরো সহজভাবে আগানোর। গাজার পুনর্গঠনে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে হামাসের বিরোধিতা কোনো কাজে আসবে নাকি আমেরিকার সিদ্ধান্তই চূড়ান্ত? আমেরিকা তো বলে যে আমেরিকার সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো আল্লাহ, দেখা যাক কি হয়। আপনার লাইভ না দেখলে দিনটা অপূর্ণ থেকে যায় মনে হয়। আপনার বিশ্লেষণ গঠনমূলক এবং বাস্তবতার সাথে অনেক মিলে যায়। সবচেয়ে সঠিক কথা হলো আপনি ইমোশনাল ভিডিও করেন না, তাই মনে তৃপ্তি পায়। অসংখ্য ধন্যবাদ। আপনার এই কথা আমাদের আরো অনেক দর্শকের মনের কথা। রাশিয়ানে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাদের অপারেশন আনথিঙ্কেবল
সম্পর্কে জানতে চাই, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই সত্য কথা যেটা। ব্রিটিশরা কি আমেরিকার এই শান্তি প্রস্তাব মেনে নিবে? কারণ এর আগেও তুর্কিদের ফাইনাল করা শান্তি প্রস্তাব ব্রিটিশরা জেলেনস্কিকে দিয়ে ভেঙে দিয়েছে। এখন তুর্কিদের ফাইনাল করা শান্তি প্রস্তাব আর আমেরিকার ফাইনাল করা শান্তি প্রস্তাবের মধ্যে পার্থক্য আছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে আমেরিকার ফাইনাল করা শান্তি প্রস্তাব যদি ইউক্রেন মেনে নেয় সেখানে ব্রিটেন সেটাকে পুরোপুরি ভেঙে দেবে, এটা আমার কাছে মনে হয় না। লেবাননে হিজবুল্লাহর উপর সাম্প্রতিক হামলার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেবে কিনা? নেওয়ার সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্যে সদ্য যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতা বাড়লে এর সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রভাব কোন দেশে পড়বে? ইরান, ইসরায়েল নাকি চীনে? ইরানে পড়বে আর চীনে পড়বে। সাংবাদিকতার পাশাপাশি ব্যবসায় হাত দিয়েছেন, খুব ভালো। কোন ধরনের ব্যবসা? আমি তো ব্যবসায় হাত দিই নাই, সাংবাদিকতাই করতেছি। তুরস্কের নতুন অস্ত্রের আপডেট দেন, এখনো পর্যন্ত জানি না। সুদান তুরস্ককে আগেও হেল্প করেছে, কিন্তু এবার এল ফাশির বেদখল হওয়ার পর কেন রিট্রিট করতে হলো? যেখানেই দেখা যাচ্ছিল অবস্থা নাজুক, তার আগেই কেন এই অভিযান শুরু করতে পারেনি সৌদি? কেন? অনেক প্রশ্ন, এটা নিয়ে বিশাল আলোচনা করতে হবে। মালিতে কনফ্লিক্ট, হামাসের লাশ সংরক্ষণের পদ্ধতি। ভাই আপনারা যেভাবে প্রশ্ন করেছেন তাতে আমাকে একটা হচ্ছে উইকিপিডিয়া বানানোর দরকার। মানে সব প্রশ্নের সব উত্তর আমার মধ্যে থাকবে, খালি প্রশ্ন করবেন সারা দুনিয়ার সব বিষয় সম্পর্কে আমি উত্তর দিয়ে দেবো। আরে ভাই এত প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? সত্য কথা। ভেনেজুয়েলা যেন মনোযোগ দিয়ে খেলে যায়, এজন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রয়োজন কি ফুরিয়ে গেল? ভেনেজুয়েলা রাশিয়া চীনের প্রক্সিগুলো চালানোর সম্ভাবনা আছে কি? ইরান কোন কৌশলে রাশিয়ার গুণগান করলো? ইরান কোন কৌশলে রাশিয়ার গুণগান করলো? দেখুন, ইরান কোন কৌশলে রাশিয়ার গুণগান করলো? ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে রাশিয়া আমাদেরকে এই 12 দিনের যুদ্ধে সাহায্য করেছে এবং সেই সাহায্যে আমরা অনেকে গিয়েছি। ইরান আরো অনেক দেশের কথা বলেছে। যখন যেই দেশের নেতাদের সাথে বৈঠক হয় বা আসে কথা বলে, তখন স্বাভাবিকভাবেই তাকে পাশে নিয়ে মিডিয়ার সামনে এই কথাগুলো বলে। রাশিয়া সাহায্য করেছে, রাশিয়া একেবারে যে সাহায্য করেনি বিষয়টা তো সেরকম না, কিন্তু যেই ধরনের সাহায্য পাওয়ার কথা ছিল রাশিয়া সেই ধরনের সাহায্য করেনি। মানে যেটা প্রত্যাশা ছিল বিশাল একটা সাহায্য, সেটা করেনি। কিন্তু এখন রাশিয়ার কর্মকর্তার সামনে বসে সে কি বলবে নাকি যে তুমি যে প্রত্যাশা করেছিলাম যেটা সেটা করনি? আবার ইরানের রাশিয়া এবং চীন ছাড়া তো অন্য কোনো উপায় নাই, যে কারণে রাশিয়া যতটুকু সাহায্য করুক সেটা নিয়েই ইরানের সন্তুষ্ট থাকতে হবে এবং পরবর্তীতে ভবিষ্যতে আরো বেশি সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এজন্য ইরানের এই যে টেকনোলজিগত যত বিষয়গুলো আছে, এক্ষেত্রে রাশিয়া এবং চীন ইরানের জন্য বড় দুইটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র। সৌদি ইরানের চুক্তির বিষয়ে সাহায্যের ব্যাপারে কি জানিয়েছে? আমি দেখি আপনার লাইভ তুর্কি সাইপ্রাস থেকে। তুর্কি লিরার মান কেন দিন দিন নেমে যাচ্ছে? তুর্কি লিরার মান তো আমার মনে হয় আর কিছুদিন পরে বাংলাদেশের টাকার মতোই হয়ে যাবে। এখন মনে হয় কত, 2 টাকা 80 পয়সা 1 লিরা। আর কয়েকদিন পরে হয়তো মানে একেবারে একরকমই মানে সমান সমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শেয়ার ডিটেলস অ্যাবাউট আব্রাহাম অ্যাকর্ড। থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ। চীন কি তাইওয়ানে হামলা চালাতে পারে? চীন বলছে তাইওয়ানে হামলা চালানোর দরকার নেই, তাইওয়ান আমি চাইলে যে কোনো সময় দখল করে নিতে পারি, সেটার জন্য হামলা করার দরকার নেই, ভিন্নভাবে আমি দখল করবো, এটা হচ্ছে চীনের কথা। আমেরিকার যুদ্ধ বিমান যুদ্ধ ব্যবহার করতে আমেরিকার অনুমতি লাগে। তুরস্ক যদি আমেরিকার যুদ্ধ বিমান পায় তাহলে কি ইসরায়েলে তুরস্ক আক্রমণ করলে আমেরিকার অনুমতি দিবে তুরস্কর বিমান ব্যবহার করতে? না, দিবে না, এটাই তো বড় প্রশ্ন। তুরস্ক যদি ইসরায়েলে আক্রমণ করতে চায় আমেরিকার বিমান নিয়ে, তাহলে আমেরিকা সেই অনুমতি কোনোভাবেই দিবে না। আর যদি নাই দেয় তাহলে তুরস্ক আমেরিকার যুদ্ধ বিমান চায় কেন? তুরস্ক আমেরিকার যুদ্ধ বিমান চায় তুরস্কের নিজের আকাশকে রক্ষার জন্য। অর্থাৎ নিজের আকাশে যদি কেউ আক্রমণ করে তাহলে সে আত্মরক্ষা করতে পারবে, সেই ক্ষেত্রে আমেরিকার অনুমতি লাগবে না বা আমেরিকা অনুমতি দিবে। মধ্যপ্রাচ্যের আপডেট, সালমানের আমেরিকা সফরের ফলাফল, নিজেকে কতটুকু দালাল প্রমাণ করেছে, তেজাস নিয়ে কিছু বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পাকিস্তান, সৌদি, আমেরিকা, চীন, ইসরায়েল থেকে সুদানের খবর। আপনি কেমন আছেন? যাই হোক, এক দর্শক অন্তত আমার খবর জিজ্ঞেস করছেন, থ্যাংক ইউ। এত কিছুর মধ্যেও আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন বহুবার অনেক জায়গায় অনেক জনের কাছে করেছিলাম কিন্তু উত্তর পাইনি। প্রশ্ন হচ্ছে আমেরিকা কোন স্বার্থে ইসরায়েলের বিরোধিতা করে না? ইসরায়েল যা চায় তাই করে। আমেরিকা ইসরায়েল গাজা এত বড় গণহত্যা চালালো, এখনো চালাচ্ছে, তারপরে তাদেরকে কেন এত অস্ত্র সহযোগিতা করে যাচ্ছে? যা চাচ্ছে তাই দিচ্ছে। এই প্রশ্নটার উত্তর আজও পাইলাম না, কারো কাছে পাইলাম না। এই প্রশ্নের উত্তরটাই আজকে দেব। আজকের পুরো লাইভটাই করব এই প্রশ্নের উত্তর নিয়ে, ঠিক আছে? এই অনেক দর্শক আরো অনেক প্রশ্ন করেছেন, সব প্রশ্নের উত্তর আসলে সত্যি কথা খালি প্রশ্নগুলো পড়তেই আমার দিন শেষ হয়ে যাবে। এরপরে আমরা একটু অবশ্যই আমাদের ফেসবুক দর্শকদের দেখা দরকার, কারণ ফেসবুকের দর্শকরাও প্রশ্ন করেছেন, সুতরাং তাদের প্রশ্নগুলো দেখা দরকার। ভেনেজুয়েলার কি অবস্থা? আমেরিকার মূল শক্তি কি তাদের নৌবাহিনী? কেবল নৌবাহিনী ভেঙে দিতে পারলেই কি ওদের থামানো যাবে? না, আমেরিকার মূল শক্তি শুধু নৌবাহিনী না, নৌবাহিনী, অর্থনৈতিক সিস্টেম, আন্তর্জাতিক সিস্টেম, ডলার,
তারপরে হচ্ছে আমেরিকার টেকনোলজি সবগুলো পুরোটাই হচ্ছে তাদের শক্তি। এখানে নৌবাহিনী আপনি ভেঙে দিলেন, নৌবাহিনী আপনি অর্থ ছাড়া ভেঙে দিতে পারবেন না। আবার টেকনোলজি ছাড়া ভেঙে দিতে পারবেন না। যে কারণে শুধুমাত্র নৌবাহিনী না। তবে নৌবাহিনী তার এই যে বিভিন্ন দেশের উপরে যে কি বলে মানে সামরিক প্রেশার ক্রিয়েট করার ক্ষেত্রে নৌবাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাজায় শান্তিরক্ষী বাহিনীতে তুর্কির অন্তর্ভুক্তি কতটা হলো? এখনো পর্যন্ত এটা নিয়ে কিছু হয় নাই। আসলে আলোচনা চলছে, এটা নিয়ে কিছু হয় নাই। ভেনেজুয়েলার অবস্থা কি? ভেনেজুয়েলার আপাতত অবস্থা একটু ঠান্ডা। ভেনেজুয়েলা বলছে আমি শান্তি আলোচনা করতে চাই। ট্রাম্প বলছে আমিও শান্তি আলোচনা করতে চাই। এজন্য ভেনেজুয়েলার অবস্থা কিছুটা শান্ত। তুরস্ক থেকে বাংলাদেশের এটা উত্তর দিয়েছি। রাশিয়া কি জিতে যাবে আপনি মনে করেন কি? আমার কাছে মনে হয় খিজিল এলমা ড্রোন কি কান বা F-35 এর মতো প্রযুক্তি ব্যবহার করা যাবে না। কান F-35 এর মতো প্রযুক্তি ব্যবহার করা যাবে না। খিজিল এলমা ড্রোন এর কাছাকাছি একটা প্রযুক্তি ব্যবহার করতে পারবে। তুর্কি সাইপ্রাস নাকি গ্রিক সাইপ্রাসের সাথে একত্রিত হবে, এটা কতটুকু সত্য না? এটা আপাতত এটার কোনো সত্যতা আমি পাইনি। বাংলাদেশের বন্দর ইস্যু আর পাহাড় ইস্যু নিয়ে আলোচনা চাইছি। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া কতটুকু লাভ হলো, কোন কোন বিষয়ে লাভবান হলো, ক্ষতির পরিমাণটা কি? উড়িয়ে ভাই, কতটুকু লাভ হলো? 20% লাভ হলো। কোন কোন বিষয়ে লাভ হলো? রাশিয়া ইউক্রেনের জায়গা পেয়েছে, ইউক্রেনের শক্তি কমিয়েছে, ইউক্রেনকে এখন যদি চুক্তি হয় তাহলে আরো বাকিগুলো বলা যাবে। মুসলমানদের করুণ দশা কিভাবে মুক্তি পাবে? মুসলমানদের করুণ দশা থেকে মুক্তি পেতে হলে আগে করুণ দশার কারণ খুঁজে বের করতে হবে, তারপরে সেখানে ঔষধ লাগাতে হবে। আগে আপনার হচ্ছে চিকিৎসা করার আগে সমস্যাটা কি সেটা খুঁজে বের করতে হবে। তুরস্ক যেভাবে বিশ্বের বাজারে হাঁটি হাঁটি পাপা করে অস্ত্রের বাজারে প্রবেশ করছে, এই বিষয়ে পশ্চিমা বিশ্ব বর্তমান ভবিষ্যৎ কি পদক্ষেপ নেবে বলে আপনি মনে করেন? দেখা যাচ্ছে ছোট বড় অনেক ইউরোপীয় কান্ট্রি তুরস্কের কাছ থেকে অস্ত্র কিনতেছে। এই ক্ষেত্রে ক্রেতা দেশও কি কোনো সমস্যার সম্মুখীন হবে? ভালো প্রশ্ন। এরকম বহু প্রশ্ন করেছেন অনেক দর্শক। আবার আরো কিছু প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের দর্শকরা। ইউটিউবের প্রশ্ন প্রায় একই রকম, একই ধরনের। এক দর্শক বলেছেন আপনার জন্য 24 ঘন্টা 7 দিন 365 দিন অপেক্ষায় থাকি। আমিও আপনাদের জন্য অপেক্ষায় থাকি সবসময়। কখন আপনাদের সামনে আসবো, কখন আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করব। এই যে কথাগুলো বলতেছি এটা তো মনে হয় যে আপনাদের সাথেই কিন্তু আপনাদের সামনাসামনি কথা বলেছি। সরার ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, বাংলাদেশ নিয়ে আলোচনা চাই। আমার দেশের মানুষ যতই খারাপ হোক এটা আমার জন্য আপনার জন্য অর্পিত দায়িত্ব। আমি জানি আপনিও দেশকে আমার চাইতে অনেক বেশি ভালোবাসেন। ভুল বলে থাকলে ক্ষমা প্রার্থী। শুভ দৃষ্টির উদয় হোক সবার। থ্যাংক ইউ। এরকম অনেক প্রশ্ন প্রায় একই টাইপের প্রশ্ন বহু দর্শক করেছেন। এবার আসি আমাদের আসল আলোচনায়। যাই হোক, 700-800 দর্শক এখন আমাদের লাইভে আছে। আসল আলোচনায় আসতে পারি। আসল আলোচনাটা কি? আসল আলোচনাটা হচ্ছে ইসরায়েলকে কেন আমেরিকা সবকিছুতে বিনা প্রশ্নে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই কথাটার অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে এসে এটার উত্তর দেওয়া সম্ভব। তবে যদি শুধুমাত্র আপনি একটা জিনিস দেখেন, একটা জিনিস কি, সেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন যে যদি আমেরিকা F-35 যুদ্ধ বিমান তুরস্ককে এবং সৌদি আরবকে দিতে চায় তাহলে আমি সবকিছু দিয়ে সেটা ঠেকিয়ে দেব এবং আমেরিকার রাষ্ট্রপতি কোনোভাবেই এটা যেন না দিতে পারে সেটার জন্য আমি সর্বোচ্চ কাজ করব। এবং দিন শেষে গিয়ে দেখবা যে আসলে আমেরিকা এই F-35 যুদ্ধ বিমান দেয় নাই। এখন বুঝুন তাহলে ট্রাম্পের সামনে কিভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ধরনের হুমকি দিয়ে কথা বলে এবং সাহসটা পায় কোত্থেকে। যেখানে ট্রাম্প বলছে যে আমি দিতে চাই দেব, সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে আমি ঠেকিয়ে দেব এবং আমি ঠেকাতে সফল হব। সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা শব্দ, একটা টার্ম ব্যবহার করছে। তার কথা হচ্ছে আমেরিকা আমার কথা মানতে বাধ্য, শুনতে বাধ্য, সেইভাবে কাজ করতে বাধ্য, বিশেষ করে এই সামরিক অস্ত্র বিক্রির ক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে আমেরিকা আমার সাথে কোয়ালিটেটিভ মিলিটারি এজ QME চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী আমেরিকা আমার কথা শুনতে বাধ্য। তাহলে প্রশ্ন হচ্ছে এই কোয়ালিটেটিভ মিলিটারি এজ কি জিনিস? এটা হচ্ছে আমেরিকার এমন একটা নীতি, যেই নীতিটার মাধ্যমে আমেরিকা ইসরায়েলের কাছে ওয়াদা করেছে, চুক্তি করেছে যে
ইসরায়েলের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো টেকনোলজির দিক থেকে, অস্ত্রের দিক থেকে, এরপরে হচ্ছে অপারেশনাল সুপিরিয়রিটির দিক থেকে, টেকটিক্যাল ফোর্সের দিক থেকে, এই সব দিক থেকে কোনোভাবেই যেন ইসরায়েলের তুলনায় শক্তিশালী না হয় সেটা আমেরিকা নিশ্চিত করবে। আবারও বলি, কি বলছি, কোয়ালিটেটিভ মিলিটারি এজ হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা আইন এবং কৌশলগত প্রতিশ্রুতি। এই আইন এবং কৌশলগত প্রতিশ্রুতির মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যের এমন কোন সম্ভাব্য শত্রু রাষ্ট্র বা জোটের তুলনায় ইসরায়েল যেন সব সময় সামরিক প্রযুক্তির দিক থেকে উন্নত অবস্থায় থাকে। সেটা অস্ত্র, প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা, প্রশিক্ষণ, যুদ্ধ কৌশল সবকিছুতে। এবং এটা নিশ্চিত করবে কে? নিশ্চিত করবে আমেরিকা। এবং একই সাথে যদি কোনো দেশ এটা করতে যায় তাহলে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিবে, ইসরায়েল যেন সেই দেশের এই সক্ষমতাকে ভ্যানিশ করতে পারে, ধ্বংস করে দিতে পারে, এবং সেক্ষেত্রে ইসরায়েল যেন খুব কম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, এটাও আমেরিকা নিশ্চিত করবে। সিম্পল উদাহরণ যদি ধরি, ইসরায়েল যখন বলল আমেরিকাকে যে দেখো ইরান এই টেকনোলজি দিয়ে সে এমন একটা পর্যায়ে চলে গেছে, আমার উপরে সে যে কোনো সময় আক্রমণ করতে পারে, আমি নিজেকে এখন দুর্বল মনে করছি, নিজেকে আমি যথেষ্ট পরিমাণে কি বলে অনিরাপদ মনে করছি, এই আমেরিকা তুমি আমাকে সাপোর্ট দাও, আমি ইরানের উপরে আক্রমণ করে ইরানের এই সক্ষমতাকে শেষ করে দিব, এতে যেন আমার ক্ষয়ক্ষতি কম হয়। আমেরিকা সেটা করেছে না এই 12 দিনের যুদ্ধে? করেছে। কি করেছে? ইসরায়েলের উপরে যেন ইরান আক্রমণ না করতে পারে সেটা নিশ্চিত করেছে, আবার ইরানের উপরে আক্রমণের ক্ষেত্রে ইসরায়েলকে সব ধরনের সাপোর্ট দিয়েছে। এই যে কোয়ালিটেটিভ মিলিটারি এজ। আবার কি এটার আরেকটা কি আছে, সেটা হচ্ছে যে ইসরায়েল শুধু অস্ত্রের সংখ্যার দিক থেকেই শুধু না, গুণগত মানের দিক থেকেও যেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেটা নিশ্চিত করা। যেমন ধরুন F-35 যুদ্ধ বিমান, আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম, ডেভিডস সিলিং এয়ার ডিফেন্স সিস্টেম, সাইবার যুদ্ধের ক্ষমতা, উপগ্রহ, গোয়েন্দা ব্যবস্থা, এই সব কিছুতে ইসরায়েল যেন সবার উপরে থাকে, আমেরিকা সেটা নিশ্চিত করতে বাধ্য। কবে থেকে? 2008 সাল থেকে এটা মার্কিন আইনে বাধ্যতামূলক করা হয়েছে। এবং মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশের ক্ষেত্রে অস্ত্র বিক্রি করার আগে মার্কিন প্রেসিডেন্টকে এই আইনের আন্ডারে এটা প্রমাণ করতে হবে যে এই অস্ত্র কোনোভাবেই ইসরায়েলের শ্রেষ্ঠত্বের উপরে হুমকি হবে না এবং ইসরায়েলের শ্রেষ্ঠত্বের কোনো ক্ষতি করবে না। কি বুঝলেন? ট্রাম্প এখন যদি বলে যে আমি F-35 যুদ্ধ বিমান বিক্রি করব সৌদি আরব এবং তুরস্কের কাছে, ট্রাম্পের প্রমাণ করতে হবে ইসরায়েলের লবির কাছে, মার্কিন কংগ্রেসের কাছে, মার্কিন সরকারের কাছে, মার্কিন সিনেটের কাছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ট্রাম্পের প্রমাণ করতে হবে যে এই F-35 যুদ্ধ বিমান বিক্রি করার মাধ্যমে ইসরায়েলের শ্রেষ্ঠত্বে কোনো ধরনের আঘাত আসবে না। অর্থাৎ ইসরায়েলের কাছে এর থেকেও অনেক শ্রেষ্ঠ বিমান আছে। এই যুদ্ধ বিমান যদি ইসরায়েলের উপরে কোনো ধরনের আক্রমণ করে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ইসরায়েলের আরো কঠিন, আরো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এবং এই যুদ্ধ বিমান কোনোভাবেই যদি ভুলেও ইসরায়েলের দিকে যায়ও তাহলেও যেন এই যুদ্ধ বিমান দিকে ইসরায়েলের উপরে কোনো ধরনের অস্ত্র না ফেলতে পারে, সেটা আমেরিকার রাষ্ট্রপতির প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? গেল এটা। এরপরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যে চিন্তা, এই যে দৃষ্টিভঙ্গি সাপোর্ট দিচ্ছে আরো কি কি জিনিস, এই দৃষ্টিভঙ্গি সাপোর্ট দিচ্ছে আরো অনেকগুলো জিনিস। যেমন ধরুন কোত্থেকে আসছে, যখন 1967 সালে এবং 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়, তখন আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে সব নিয়ে। কেন সাপোর্ট দিচ্ছে? কারণ হচ্ছে তখন স্নায়ু যুদ্ধ চলে বা শীতল যুদ্ধ চলে আমেরিকা এবং রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের মধ্যে। সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বিপক্ষে যে আছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, আর আমেরিকা তার পক্ষের দেশগুলোকে সাপোর্ট দিচ্ছে। এটা পুরো এই স্নায়ু যুদ্ধ চলার সময় চলেছিল, যে কারণে
এই ইসরায়েল আরব যুদ্ধে আরব দেশগুলোর অনেক ঘনিষ্ঠ হয়েছিল তখন সোভিয়েত ইউনিয়ন। এবং আপনারা জানবেন যে ইসরায়েল আরব যুদ্ধে যেই আরব দেশগুলো, সেই দেশগুলোর যেই নেতারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কিন্তু প্রায় সবই ছিল হচ্ছে কমিউনিস্টপন্থী, সোভিয়েতপন্থী। তারা ব্যাপক পরিমাণে প্যান ইসলামিজম, প্যান আরব, এই প্যান আরব চিন্তাভাবনা ছিল কিন্তু প্যান ইসলামিক চিন্তাভাবনা ছিল না। মানে তারা হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নাই। তারা তাদের আরব জাতীয়তাবাদ এবং সোভিয়েত ইউনিয়নের যে দৃষ্টিভঙ্গি সেই দিক থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো সেই সময়ে ইসরায়েল আমেরিকাকে বুঝিয়েছে যে আমার চেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি এখানে কোনোটা হয় তাহলে আমার অস্তিত্ব থাকবে না, আর আমার অস্তিত্ব যদি না থাকে তোমার স্বার্থ এখানে থাকবে না। এটা করার পরে তারা কি করেছে? চুক্তি করেছে। তখন থেকেই বিশেষ করে লিন্ডন জনসন আমেরিকার প্রেসিডেন্ট, তারপর থেকে প্রত্যেকটা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সে শপথ করে যে আমি শপথ করলাম ইসরায়েলের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য আমি আমার রাষ্ট্রপতির ক্ষমতায় থাকাকালীন সবসময় কাজ করব। বুঝছেন? এরপরে কি বললাম? 2008 সালে তারা চুক্তি করেছে। কি চুক্তি করেছে? 2008 সালে আমেরিকার কংগ্রেস একটা আইন পাশ করেছে। আইনটা হচ্ছে আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট, AECA। এটার মাধ্যমে, এই আইনের মাধ্যমে তারা আমেরিকার প্রেসিডেন্টের হাত পা বেঁধে দিয়েছে যে প্রেসিডেন্ট চাইলেই অন্তত ইসরায়েলের আশেপাশে যে দেশগুলো আছে সেই সব দেশে ইচ্ছা মতো অস্ত্র বিক্রি করতে পারবেন। অন্য দেশে পারবে, ধরেন প্রেসিডেন্ট যদি চায় তাহলে ভারতের কাছে ওই একই অস্ত্র বিক্রি করতে পারবে, তুরস্কের কাছে পারবে না। ইসরায়েলের আশেপাশে যে দেশ আছে সেগুলোর কাছে পারবে না। ইসরায়েল যদি ভেটো দেয় তাহলে প্রেসিডেন্ট সেখানে এই অস্ত্র বিক্রি থেকে সরে আসতে বাধ্য এই আইনের আন্ডারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া অন্য যে কোনো দেশে অস্ত্র বিক্রির ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা বাধ্যতামূলক। তাহলে এই আইনের আন্ডারে কি আছে? এই আইনে ইসরায়েলের কাছে এই দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির আগে তারা একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে যে এই অস্ত্র বিক্রির মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা, ইসরায়েলের শ্রেষ্ঠত্ব কোনোভাবে হুমকির মধ্যে পড়বে না। এটার ব্যাপক একটা রিপোর্ট দরকার। সেই রিপোর্টের পরে সাথে কি আসবে? ইসরায়েল যদি কোনোভাবে অল্প একটু যদি হুমকির মুখে পড়ে তাহলে সেই হুমকি মোকাবেলায় ইসরায়েলের ক্ষমতা কি আছে সেটা যদি যথেষ্ট মনে না হয় তাহলে আগে ইসরায়েলের সক্ষমতা বাড়াতে হবে, তারপরে ওই অস্ত্র বিক্রির অনুমতি আসবে। এই জিনিসগুলোর পরে কি করেছে? 2014 সালে ইসরায়েল এবং আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছে, যেটার মাধ্যমে এই চুক্তিটার পরিধিটাকে আরো বাড়ানো হয়েছে। ঠিক আছে? এরপরে 2016 সালে আরেকটা MOU স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির ফ্রেমওয়ার্কে আরেকটু বাড়ানোর জন্য। ইসরায়েল বলেছে যে তুমি যেভাবে হচ্ছে শুধুমাত্র অন্যের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছো, তাতে তো তারা অস্ত্রের দিক থেকে আগানো বন্ধ করে না, তারা অন্যের কাছ থেকে কিনতেছে, তারা নিজেরা তৈরি করতেছে। সুতরাং শুধুমাত্র অস্ত্র বন্ধ করলে হবে না, তাহলে কি দরকার? আমাকে সামরিকভাবে সহযোগিতা করা দরকার যেন আমি আরো বেশি অস্ত্র এবং টেকনোলজি তৈরি করতে পারি নিজের দেশে। সেজন্য তুমি আমাকে টাকা দিবা। কত টাকা দিবা? $38 বিলিয়ন দিবা আগামী 10 বছরে, 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত। শুধুমাত্র তাই না, যৌথভাবে সামরিক মহড়া করতে হবে। তোমার কাছ থেকে একেবারে লেটেস্ট টেকনোলজি যেটা তুমি অন্য কোনো দেশের কাছে ট্রান্সফার করো না সেটা আমার কাছে ট্রান্সফার করতে হবে। এবং আমার এই যতগুলো অস্ত্র চুক্তি আছে এই অস্ত্র চুক্তি বা নতুন যত অস্ত্র চুক্তি হবে এই ক্ষেত্রে কেউ ভেটো দিতে পারবে না, সেটা নিশ্চিত করতে হবে। বুঝতে পারছেন? এই চুক্তিগুলো আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে আছে। এরপরেও আরো আছে যে এই যে চুক্তি, অর্থাৎ আমেরিকা ইসরায়েল একত্রে ইসরায়েলকে শক্তিশালী করবে, এটা শুধুমাত্র যে এই অঞ্চলে যার কাছে যতগুলো যুদ্ধ বিমান আছে ইসরায়েলের কাছে তার চেয়ে বেশি যুদ্ধ বিমান থাকবে শুধু এটা না। তুমি মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রেসিডেন্টের একটা রিপোর্ট তৈরি হলো যে ঠিক আছে আমি অমুক দেশের কাছে কয়েকটা যুদ্ধ বিমান তৈরি করি, তোমার তো যুদ্ধ বিমান অনেক বেশি, সেটা বললেও হবে না। শুধু সংখ্যার দিক থেকে না, কোয়ালিটির দিক থেকেও তার থেকে উচ্চ থাকতে হবে, মানে তার কাছাকাছি কেউ থাকতে পারবে না, সংখ্যা এবং কোয়ালিটি। এজন্য ইসরায়েলের কথা হচ্ছে আমি F-35 পাবো কিন্তু অন্য কেউ পাবে না।
আমি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম পাবো, কিন্তু অন্য কেউ পাবে না। আমি আয়রন ডোম তৈরি করব তোমার সাথে একত্রে, কিন্তু এটা অন্য কাউকে এই অঞ্চলে অন্তত দিতে পারবে না। তো এই যে কিউএমই, এই কিউএমই এমন একটা চুক্তি যেটা ব্যবহার করে ইসরায়েল স্পষ্টভাবে আমেরিকাকে এটা বলে, বা ইসরায়েল নিজেও বলে যে আমি নিজের জন্য হুমকি হবে এমন কোন দেশের কাছে আমেরিকা যুদ্ধ অস্ত্র বিক্রি, মানে এরকম কোন অস্ত্র বিক্রি করতে পারবে না। এর বাইরে ছোট ছোট অস্ত্র বিক্রি করুক, আমেরিকাতে অস্ত্র বিক্রি করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে, বিক্রি করলেও নিশ্চিত করতে হবে যে ইসরায়েলের উপরে এই অস্ত্রগুলো দিয়ে কোনো আক্রমণ আসবে না, দুই। তৃতীয় হচ্ছে, ইসরায়েলের কাছে অস্ত্রের টেকনোলজি ট্রান্সফার করতে হবে। চতুর্থ হচ্ছে, ইসরায়েল যদি না চায়, আমেরিকা ওই সব দেশকে, ইসরায়েল যদি চায় যে এই দেশের উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিক, আমেরিকা সেই দেশের উপরে নিষেধাজ্ঞা দিতে বাধ্য। এই যে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে, সেটার জন্য তুরস্ককে F-35 যুদ্ধ বিমান প্রকল্প থেকে বের করে দেওয়া হয়েছে। তুরস্ক F-35 যুদ্ধ বিমান সেখানে পাবে না যদি তুরস্ক রাশিয়ার এই কাছ থেকে কেনা এই যে S-400 মানে বন্ধ করে, বা S-400 রাশিয়ার কাছে ফেরত দেয়, তাহলে F-35 যুদ্ধ বিমান পাবে। এটা তুরস্ক ভালো করে জানে যে তুরস্ককে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়ার জন্য এটা কোনো বিষয় না, এটা হচ্ছে পুরোপুরি বাহানা। যেখানে সংযুক্ত আরব আমিরাতের মতো আমেরিকার একেবারে চোখ বন্ধ করা বন্ধু, তাকে পর্যন্ত F-35 যুদ্ধ বিমান দেওয়ার ক্ষেত্রে ইসরায়েল পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এখন সৌদি যুবরাজ বলছে যে আমি আব্রাম চুক্তিতে যাব। সৌদি আরবের মতো একটা দেশের আব্রাম চুক্তিতে যাওয়া মানে হচ্ছে পুরো মুসলিম বিশ্বের সাথে হচ্ছে ইসরায়েলের সম্পর্ক ভালো, এরকম একটা ব্যাপার। সেটা বলার পরেও ইসরায়েল বলছে না, সেটা তুমি যাই করো, তুমি F-35 পাবা না। ইরান যখনই একটু শক্তিশালী হয় তখনই বিভিন্ন বাহানা ইউজ করে ইরানের উপরে আক্রমণ করে, কে? আমেরিকা এবং ইসরায়েল। তুরস্কের এই যে টেকনোলজি, এই সামরিক সরঞ্জাম যেইগুলো তুরস্ক আমেরিকার কাছ থেকে নিতে চাইছে, যেগুলো নিলে তুরস্ক, আমরা বলি যে তুরস্ক স্বয়ং সম্পূর্ণ হবে, নিজের পায়ের উপরে দাঁড়াতে পারবে, সেগুলোকে বারবার ঠেকিয়ে দিচ্ছে আমেরিকা। কার কথায়? ইসরায়েলের কথায়। আজকে যদি তুরস্কের পাশে গ্রিসকে আমেরিকা এই জিনিসগুলো দেয়, এবং সেক্ষেত্রে, বা গ্রিক সাইপ্রাসকে এগুলো দেয়, এবং সেক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকে কোনো ভেটো না আসে, এটার মানে হচ্ছে তুরস্ককে আটকানোর জন্য। এটার জন্য হচ্ছে শুধুমাত্র তুরস্ক, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইসরায়েল, মিশর, তারপরে হচ্ছে সিরিয়া, যেই হোক, যদি ইসরায়েল মনে করে যে এ আমার জন্য হুমকি, তাহলে তাকে সে আমেরিকাকে দিয়ে দুর্বল করার জন্য সবকিছু করার চেষ্টা করে। এটা সে করিয়েছে। আমেরিকা এই অঞ্চলে যে 7টা দেশকে ভাঙবে, এটা কি আমেরিকার পরিকল্পনা ছিল? এটা ইসরায়েলের পরিকল্পনা ছিল যে 7টা দেশকে ভাঙতে হবে। কোনটা কোনটা? ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়া, তারপরে হচ্ছে সুদান আর ইরান, সোমালিয়া। কার কথা? কার পরিকল্পনা? কেন ভাঙবে? কেন দুর্বল করবে এদেরকে? তুরস্ক ন্যাটোর সদস্য, ন্যাটোর সদস্য হলেও কাজ হবে না। তুরস্কের উপরে, তুরস্কের অস্ত্রের উপরে আমেরিকার পরিপূর্ণ দখল নাই। আমেরিকার পরিপূর্ণ দখল না থাকা মানে হচ্ছে তুরস্কের জন্য ইসরায়েলের জন্য তুরস্ক একটা অদূর ভবিষ্যতে হুমকি হতে পারে। এটা আপনি আমি বুঝি, এটা ইসরায়েল বুঝে না? বুঝে। এটা বোঝার কারণেই সে এই যে এখন সিরিয়াতে যা করতেছে, পুরোটাই হচ্ছে তুরস্ককে দুর্বল করার জন্য। কারণ সিরিয়াতে তুরস্ক শক্তিশালী হলে, সিরিয়া যদি শক্তিশালী হয়, তুরস্ক সাথে সাথে শক্তিশালী হবে। এখানে আপনি আইডিওলজিক চিন্তা ভাবনা পরে, সিরিয়ায় ইরানকে সরিয়ে কতটা কি করেছে না করেছে, কে সরিয়েছে, সেই দিকে যাব না। বর্তমান সিরিয়ান সরকার যদি শক্তিশালী হয়, তুরস্ক শক্তিশালী হবে। এটা হচ্ছে তুরস্কের অ্যাসেসমেন্ট। সে কারণে তুরস্ক সিরিয়াকে শক্তিশালী হতে দেবে না। এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি বলেছে যে আমরা তুরস্ককে সিরিয়ার অর্ধেক থেকে তাড়িয়েছি, বাকি অর্ধেক থেকেও তাড়াবো, সেটার জন্য কাজ করতেছি। তুরস্ককে সর্বশেষ টেকনোলজির অস্ত্র দিব না। ইরানকে কোন দেশ থেকে
টেকনোলজি নিয়ে আমার চেয়ে উন্নতি হতে দেব না, সিরিয়াকে এই সৌদি আরবকে টেকনোলজি দেব না। এখন চিন্তা করুন, যেই দেশটা টেকনোলজির দিক থেকে, অস্ত্রের দিক থেকে, অস্ত্র কি, অস্ত্র হচ্ছে একটা দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে সৌদির নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নিরাপত্তাই না, মানে অন্য জায়গা থেকে একটা আক্রমণ এসেছে সেটা বন্ধ করার জন্য, আক্রমণ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল এরকম একটা চুক্তি করে রেখেছে যে ইসরায়েলকে এই ক্ষেত্রে চোখ বন্ধ করে সাপোর্ট দিতে বাধ্য। তাহলে এইটার মধ্যে আপনি বাকিগুলো আনবেন না? অর্থনৈতিক দিক থেকে যদি তার চেয়ে কেউ শক্তিশালী হয়, যার উপরে সে মনে করে যে এই দেশটা আমার জন্য হুমকি হতে পারে, তার অর্থনীতিকে সে শেষ করার জন্য কাজ করবে না? করবে। এবং এটা এতদিন পর্যন্ত অনেকটাই গোপন ছিল, এখন তো একেবারে ওপেনলি বলতেছে। তাহলে এই জাস্ট হচ্ছে এইটুকু, এর বাইরে তো আরো অনেক জিনিস আছে। যেমন মনে করুন হচ্ছে এই যে এপস্টাইন ফাইল থেকে বোঝা যাচ্ছে যে মোসাদের অনেক গোয়েন্দা চর তারা আমেরিকাতে বিভিন্ন জায়গায় বসে বসে যারা এই জিনিসগুলোকে সরাসরি মানে না তাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছে, আমেরিকান পলিটিশিয়ানদের নিয়ে ইসরায়েলের পক্ষে কাজ করার চেষ্টা করতেছে, আমেরিকান পলিটিশিয়ানদেরকে এমনভাবে তৈরি করছে যে তারা সবসময় যেন ইসরায়েলের পক্ষে থাকে, আমেরিকান জেনারেশনকে, নিউ জেনারেশনকে এমনভাবে তৈরি করছে তারা যেন সবসময় এভাবে থাকে, নতুন নতুন রাজনীতিবিদদের, নতুন নতুন সাংবাদিকদেরকে, নতুন নতুন পলিসি মেকারদেরকে, তারা সবগুলো এভাবে বহু বছর ধরে করছে। এগুলো তো আছেই, আইপ্যাক নিয়ে কাজ করছে। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আজকে, যে দেখুন এই একটা মাত্র চুক্তি যদি আপনি একটু রিসার্চ করেন, একটু বিশ্লেষণ করেন, তাহলেই দেখবেন যে আপনি যতই ওই আমেরিকা তুরস্ক সম্পর্ক, এইটা সেইটা, ইউরোপের সাথে সম্পর্ক অমুক সমক, ইউরোপের এই দেশ সেই দেশ, এখানে সবচাইতে বড় জিনিস হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা, ইসরায়েলের মানে কি বলে সুপেরিয়রিটি। এটা অস্ত্রের ক্ষেত্রে, এটা টেকনোলজির ক্ষেত্রে, এটা গোয়েন্দার ক্ষেত্রে, এটা অর্থনীতির ক্ষেত্রে, এটা তার কি বলে লবির ক্ষেত্রে, তার ডিপ্লোম্যাসির ক্ষেত্রে, সব ক্ষেত্রে। এবং এটাকে নিশ্চিত করার জন্য আমেরিকা এই অঞ্চলে যতই বন্ধু রাষ্ট্র থাকুক, এই রাষ্ট্র থাকুক, সেই রাষ্ট্র থাকুক, আমেরিকার কথা আছে তুমি আমার বন্ধু এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তুমি ইসরায়েলকে টেক্কা দিতে চাও। যদি তুমি ইসরায়েলকে টেক্কা দিতে চাও তাহলে আমি আগে তোমাকে থাপ্পড় দেবো, বসাই দেবো, যদি না বসো তাহলে তোমাকে ঘুষি মারবো, তাতেও যদি না হয় তাহলে তোমাকে এমন ভাবে আঘাত করবে যে তুমি হাসপাতালে যেয়ে পড়ে থাকো, মানে তোমাকে আমি খন্ড খন্ড করবো। এখন এই যে জিনিস, এই যে জাল নেটওয়ার্ক স্ট্রাকচার এমন ভাবে তৈরি করা হয়েছে, সেখান থেকে বের হতে হলে মধ্যপ্রাচ্যের আরো 50 বছর কাজ করতে হবে নিরবিচ্ছিন্ন ভাবে, একাগ্রতার সাথে, তারপরে তারা বেরোতে পারবে। দেখেন না, তুরস্ক এটার থেকে বেরোনোর জন্য চেষ্টা করতেছে, ন্যাটো সদস্য হওয়ার পরেও কিভাবে তাকে হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আঘাত করতেছে, কু করতেছে, তারপরে হচ্ছে তার অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, তাকে এই টেকনোলজি দিচ্ছে না, সেই টেকনোলজি দিচ্ছে না, আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের মধ্য থেকে কতভাবে করতেছে। ইরান একটু করার চেষ্টা করতেছে, তাকে কতভাবে ধ্বংস করার চেষ্টা করতেছে। সাদ্দাম হোসেন, কেন সাদ্দাম হোসেনকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল? একই কারণে। সিরিয়াকে কেন দুর্বল করা হচ্ছে? একই কারণে। সুতরাং আমার মনে হয় আপনাদের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর আপনারা এই একটা জিনিসের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং এরপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে অথবা আপনাদের যদি কোনো মূল্যায়ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আজকে এই লাইভ অনুষ্ঠানটি 1 ঘন্টা প্রায় 45 মিনিট করার কথা চিন্তা করেছিলাম, 49 মিনিট হয়েছে। এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম, আপনাদের সাপোর্টের অপেক্ষায় থাকলাম। সাপোর্ট দিয়ে, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।